সরাসরি শুরুতেই যে খবরে নজর, আজই একাদশ দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ। আজই মেধা তালিকা প্রকাশের ডেডলাইন। আজ সন্ধ্যের পর মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারা যোগ্যদের কতজনের নিয়োগ, আজ একাদশ দ্বাদশ নিয়োগের তালিকা, মেধা তালিকায় নজর রয়েছে সকলে। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজই একাদশ দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ। আজই মেধা তালিকা প্রকাশের ডেডলাইন। আজ সন্ধ্যের পর মেধা তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। চাকরিহারা যোগ্যদের কতজনের নিয়োগ, আজ একাদশ দ্বাদশ নিয়োগের মেধা তালিকায় নজর। যে খবরের দিকে এবার নজর রাখবো, 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18ই জানুয়ারি এই সিঙ্গুরে এই সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোল পার হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা, ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। ভোটের আগে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। মোদি দিয়ে যে আমাদের এখানে যে এলো, ও তো কিছুই বলে গেল না। বললো যে শিল্প করবো বলে এলো। আমাদের এখানে সব ছেলেরাই তো মানে ভাবছি যে শিল্পই একটা যা কিছু করবে, কিন্তু কিছুই তো বলে গেল না, চলে গেল। আমরা তো শিল্প চাইছি। শিল্প হলে আমাদের এখানকার ছেলেরা যে সব বেকার বসে আছে, তাদের যদি চাকরি হয়। আমরা ভেবেছিলাম যে চাষির দিক থেকে আমরা দেখলাম যে হয়তো শিল্প গভর্নেন্স বহু কিছু বলবেন। তা উনি মোটামুটি টোটাল সিঙ্গুরবাসীকে হতাশ করে চলে গেছেন। তা আবার দিদিমণি আমাদের আসছেন, কিছু সামান্য বাকি যে সেটাও যদি উনি একটু আশারাও দেখাতে পারেন তাহলে আমাদের খুবই উপকৃত হব। এই আশায় দিদিমণিকে রাখছি। আর সিঙ্গুরবাসী দিদিমণির সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। এসআইআর হিয়ারিং ঘিরে বিভিন্ন জায়গায় হয়রানির ছবি। কারোর গোটা পরিবারের ডাক পড়েছে, কেউ হিয়ারিং এর ডাক পেয়েছেন নিজেই। কোথাও আতঙ্ক, কোথাও মৃত্যু।
মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স ৭৫। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলার একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর ৭০-এর শহর আলীমণ্ডল, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এসআইআর চিন্তা করতে করতে হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রের বেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। দুবার ব্রেন স্ট্রোক, পক্ষাঘাতগ্রস্ত হয়েও শুনানিতে। আলিপুরদুয়ারের বাসিন্দা বৃদ্ধের চূড়ান্ত হয়রানি। 62 বছরের ভোলা মহন্ত বিশেষভাবে সক্ষম। 2002-এর ভোটার তালিকায় নাম আছে বৃদ্ধের। নামের বানান ভুল থাকায় নোটিশ বলে দাবি পরিবারের। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। নাম ছিল না, এর আগে ভোট দিয়েছিলেন যে 2002 সালে? ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে? আলিপুর জংশন থেকে। হ্যাঁ, তাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে। টাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না। অসুখ হয়েছিল, পরে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো। 1 নম্বর ব্লকে 86,000 তলব। হারোয়ায় 1 নম্বর ব্লকে 86,000 তলব। শুনানিতে একদিনে হাজির 5,000। শুনানিতে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। হিয়ারিং এর ডেট দিয়েছে, আমি দুবার করে করেছি, কিন্তু আমার সেটা সফল হয়নি। কিন্তু এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি। সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে মানে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সব কিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার এসছে। হয়রানি মানে বিশাল কাজকর্ম বন্ধ রেখে ছেলে এখন বাইরে রয়েছে, তাকে আবার ডেকে আনা, খুব সমস্যায় পড়ে গেছি। এইভাবে হয়রানি, হ্যাঁ প্রচুর ভিড়। আর এইরকম হয়রানি করলে আমরা কিভাবে কি করব? আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। হ্যাঁ, এর আগে খসড়া তালিকার ওই কাগজপত্র জমা দিয়েছিলাম, তাতে হয়নি। আবার এই পিরিয়ড এসছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না। না খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। এসআইআর শুনানি হয়রানির অভিযোগে তুলকালাম। স্বরূপনগরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা। বিডিওকে ডেপুটেশন জমা।
পিছবে ভোটার তালিকা প্রকাশ আর চূড়ান্ত গাইডলাইন প্রকাশ কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7 ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7 ফেব্রুয়ারি সময়সীমা বাড়াতে পারে কমিশন। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। এখনো পর্যন্ত সম্ভাবনা কি মৈত্রী? দেখো, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কিন্তু সম্ভাবনা রয়েছে এই হিয়ারিং এর দিন এবং এই সময়সীমা বাড়ানোর দিকেই। তার কারণ এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা অর্ডার কপি হাতে পেয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হচ্ছে। যদিও এসওপি যেটা জারি করার কথা সেটা জারি করা হবে সিইও দপ্তর থেকে। তবে যেটা সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে, অর্থাৎ 10 দিন পর্যন্ত সময় দিতে হবে। একবার এই লিস্ট প্রকাশের পর 10 দিন সময় দিতে হবে প্রত্যেকজন ভোটারকে তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, এবং তারপর যদি সেই ডকুমেন্টে কোনো সমস্যা থাকে তাহলে আবার তাদেরকে ডাকা যেতে পারে নোটিশ দিয়ে। ফলে যে তারিখটা 7 ফেব্রুয়ারি অবধি ছিল সেই তারিখটা এগোতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কিন্তু এগোতে পারে। যদিও এখনো পর্যন্ত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে এই বিষয় চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। রুমেলা। ওকে, লস্কর জঙ্গি মোহাম্মদ ইদ্রিসের জেল। ইদ্রিসের 10 বছরের জেল ও জরিমানার নির্দেশ এনআইএ বিশেষ আদালতের। ঠিক কি নির্দেশ এলো আদালতের তরফে জানবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে এনআইএ বিশেষ আদালত মোহাম্মদ ইদ্রিস কাশ্মীরের এই যুবক মূলত যে হাত পাকিয়েছিল জঙ্গি প্রশিক্ষণের সঙ্গে, মূলত লস্করের সঙ্গে তার যোগসাজশ, একই সঙ্গে লস্কর জঙ্গিদের একাধিক কার্যকলাপে তার যোগ পাওয়া গেছে এবং হায়দ্রাবাদ থেকে 2020 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলা চলছিল। এবং কিছুদিন আগেই আদালতে সে নিজের দোষ কবুল করে নেয় এবং দোষ কবুল করে নেওয়ার কারণেই এনআইএ বিশেষ আদালত যে মামলায় তার সর্বোচ্চ অর্থাৎ দেশদ্রোহী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ, এর জন্য যাবজ্জীবন তার সাজা হতে পারত, কিন্তু নিজের দোষ কবুল করে নেওয়ার কারণে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে জরিমানার নির্দেশ হয়েছে। কিন্তু তার থেকেও যেটা রোমহর্ষক, রাজ্য পুলিশের এসটিএফ 2020 সালে যে মেয়েটি কলেজ ছাত্রী তানিয়া পারভিন এ রাজ্যের বাইরে যায়নি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মূলত হোয়াটসঅ্যাপ বা এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্ট প্রায় 50 থেকে 60টা গ্রুপ চালিয়ে মূলত এই ধরনের যুবকদের তাদের মগজ ধোলাই করে জঙ্গির প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা এবং তাদের কাশ্মীরে পৌঁছে দেওয়া, বলা যায় পাকিস্তান অকুপায়েড যে কাশ্মীর সেখানে ট্রেনিংয়ে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই বিষয়টা বা এই পুরো চেনটা প্রথম ক্র্যাক করে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের কাছ থেকে ইনপুট নেওয়ার পর এই ঘটনা তানিয়া পারভিনের মামলা এনআইএ তদন্তভার হাতে নেয় এবং এনআইএ তদন্ত হাতে নিতে রাজ্যের ইনপুটকে সামনে নিয়ে তারা 2-2 4 করে ফেলে এবং হায়দ্রাবাদ থেকে এই মোহাম্মদ ইদ্রিসকে ধরে ফেলে। কার্যত রাজ্য এবং এনআইএর একসঙ্গে কাজ করার এই সুফল আজ মিলেছে এবং লস্কর জঙ্গির সঙ্গে তার যে সরাসরি প্রমাণ, তার দোষ কবুল করে নেওয়ার মধ্যে আরো প্রতিষ্ঠা পেয়েছে। যদিও তানিয়া পারভিন, যাকে প্রথম গ্রেপ্তার করা হয় বাদুড়িয়ার এই কলেজ ছাত্রী, তার মামলার শুনানি এখনো চলছে, তার বিচার পর্ব এখনো শেষ হয়নি। তবে এনআইএ যে এই মোহাম্মদ ইদ্রিসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পেরেছে তাতে মনে করা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যুবকদের মগজ ধলাই করে কোনো সময় হানি ট্র্যাপের তাদের কাছে ফাঁদ পেতে যেভাবে যুবকদের নিয়ে গিয়ে কাশ্মীরে পৌঁছে দিয়ে এই ধরনের ট্রেনিংয়ে যে কাজ চলছিল, র্যাকেট চলছিল, সেটা কিছুটা হলো এবার হয়তো স্তিমিত হবে। ওকে, রুমেলা। কচুরি খেয়ে পাতা ফেলা নিয়ে তুলকালাম বোলপুরে। মেডিকেল পড়ুয়াদের মারধর, দেখুন সেই ছবি। বোলপুরের বকুলতলার সুপার মার্কেট এলাকার এই ঘটনা। মিষ্টির দোকানে কচুরি খেয়ে পাতা ফেলতে গিয়ে বিপত্তি। পাশের ভাতের হোটেলের ডাস্টবিনে খালি পাতা ফেলতেই ব্যাপক উত্তেজনা। বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের মূল অভিযোগ। কাঠগড়ায় ভাতের হোটেলের মালিক এবং তার ছেলে পাল্টা পড়ুয়াদের বিরুদ্ধে অশান্তি শুরুর দাবি অভিযুক্ত হোটেল মালিকের।
ডাস্টবিনটা হচ্ছে আপনজন হোটেলে ছিল, সর্বমঙ্গলা থেকে খেয়েছি। জাস্ট এইটুকুর জন্য আমার গায়ে এরকম মারা হয়েছে আগে, তারপর আমাকে মারা হয়েছে। লোকটা লোকটা শুরু করেছে, তারপর আমাদেরকে মারা হয়েছে। এখানে কে করেছে ওটা? কে করেছে? দোকানের লোকগুলো, লোক ডেকে এনে ছেলে ডেকে এনে ঝামেলা করেছে আমাদের সাথে। সর্বমঙ্গলা খেয়েছে, ওখানে নোংরা ফেলেছে। আমার বাবা বলে নোংরা ফেলো না, তারপরে আবার এসে ফেলে না, বাবা বলে তুলে উঠে ফেলো, শুনে না, ঠিক আছে ছেড়াটারি করে গাল দেয়, বাবা নোংরা তুলে গায়ে লাগিয়ে দিয়েছে, তারপরে মারতে শুরু করে, তারপরে মেরেছি। আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, ফার্স্টে মেরেছে, এখন মেরেছি। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শাসন থানায় তুমুল উত্তেজনা, পুলিশ ও স্থানীয়দের তুমুল ধস্তাধস্তি, বোমা মজুতের অভিযোগে আটক মঈনুদ্দিন। থানায় চড়া অভিযুক্তের পরিবার এবং স্থানীয়রা। অভিযুক্তকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি। সকালবেলা আমার কাকা বাড়ির থেকে বেরিয়েছে কোর্টে হাজিরা দিতে যাবে বলে। এবার উনি বেরিয়েছে বাড়ির থেকে, দাসপাড়া, আমাদের মোড়ের মাথা দাসপাড়া বলে একটা জায়গা আছে, ওইখানে এসে চা খাচ্ছিল। বিনা কারণে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমরা এসে থানায় জিজ্ঞেস করেছি, আমাদের লাঠিচার্জ করেছে। কি কারণে নিয়ে এসে কিছু বলেছে? না, সেসব কিছুই বলিনি, কি কারণে নিয়ে এসছে না নিয়ে এসছে কিছুই বলিনি। আর আলিপুরদুয়ার শহরে রেলগেট ভোগান্তি, তা নিয়ে রাজনৈতিক চাপানোতর। একদিকে বিজেপি, আরেকদিকে তৃণমূল। আলিপুরদুয়ার শহর, এই শহরের মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। আলিপুরদুয়ার জংশন থেকে রোজ একাধিক প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি এই লাইনের উপর দিয়ে চলাচল করে। আলিপুরদুয়ার জংশন থেকে কালজানি ব্রিজ, এর মাঝে 4টি রেলগেট। এই 4টি রেলগেটই আলিপুরদুয়ার শহরে। ট্রেন এলে এই 4টি রেলগেট একসঙ্গে বন্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। এই ভোগান্তি দীর্ঘদিনের। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতাল, জেলা প্রশাসনের অফিস, থানা, আদালত, স্কুল, কলেজ এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো রেলগেট পেরোতে হয়। অভিযোগ, রেলগেট একবার পড়লে উঠতেই চায় না। এর জেরে আলিপুরদুয়ার শহরে তীব্র যানজট তৈরি হয়। রেলপথটা আন্ডারপাস করার ব্যবস্থা করা হোক। রেলপথটা থাক, কিন্তু আন্ডারপাস করে দেওয়া হোক। রেলপথ উঠবে কেন? এই সাইডে না হবে, ওই সাইডে হবে, যেখানে জায়গা আছে সেই প্লেস দিয়ে হবে। একটা আন্ডারপাস ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য তো দরকার। মানে যে কোনো একটা পরিকল্পনা নেওয়া উচিত আর কি এই জায়গা, এই গেটটার জন্য। কেন এখানে যে পরিস্থিতি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে লোকের পেশেন্ট নিয়ে যেতে পারতেছে না, হাসপাতালে যেতে গেলে পেশেন্ট এখানে আটকে যাচ্ছে গেটে। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
গ্রামের কাঁচা রাস্তা একে একে পাকা করা হচ্ছে। নকশালবাড়ির গ্রামে তৈরি হবে 2টি পাকা রাস্তা। জলপাইগুড়ির চা বাগান এলাকায় তৈরি হবে পিচের রাস্তা। আর 2 জায়গাতেই রাস্তার কাজে শিলান্যাস হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুরের গ্রামে তৈরি হয়ে গিয়েছে 2টি ঢালাই রাস্তা। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার মনিরাম পঞ্চায়েত এলাকার নেহালজোত গ্রামে তৈরি হবে 2টি পাকা রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করা হয়েছে প্রায় 6 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, এই প্রথম গ্রামে পাকা রাস্তা তৈরি হতে চলেছে। तो ये अभी शुरू हो रहा है, अच्छा लग रहा है मुझे। अभी इससे पहले थोड़ा दिक्कत भी हो रहा था यहाँ पर। असुविधा यहाँ पर भाई गाड़ी भी मुश्किल हो रहा था आने में, तो बारिश का टाइम में थोड़ा दिक्कत था। দুটো রাস্তা, জোড়া রাস্তা নির্মাণ করতে চলেছি এবং বাকি পয়সা দিয়ে আমরা 10টা সোলার লাইট পরবর্তীতে সেখানে আরো সেটারও টেন্ডার হয়ে গেছে। ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম রাস্তা পেয়ে গ্রামবাসীর উল্লাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ, খুবই খুশি। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার সাতখাইয়া চা বাগান এলাকায় তৈরি হবে পাকা রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 30 লক্ষ টাকা। বুধবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। বেশিরভাগই ট্রাইবাল সম্প্রদায়, তো এনাদের এই প্রস্তাবকে মান্যতা দিয়ে আমি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 1400 মিটার লেন্থ আছে আর টোটাল 30 লক্ষ টাকার মতো এখানে ধরা রয়েছে। এই গ্রামে যারা বসতি মানুষরা সবার সুবিধা হবে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার গোয়াগাঁও 2 নম্বর পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে 2টি ঢালাই রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধানের বরাদ্দ টাকায়। এখানে রাস্তা প্রচুর খারাপ ছিল, কাদা দোহালে যাওয়া যাচ্ছিল না। তারপরে পাড়ায় সমাধানের মিটিং হয়ে এই রাস্তার কাজগুলো ধরা গেছিল। তার মধ্যে 2টা তো হয়ে গেছে পিসিসি। আমরা গ্রামের পাশে এই রাস্তা হওয়াতে খুব খুশি আছি। এখন 2টা রাস্তা হয়েছে, একটা কমিউনিটি টয়লেট অলরেডি ধরা আছে, ওটা হবে। যে আমাদের পাড়া আমাদের সমাধানের এই যে 2টা রাস্তা যে হয়েছে, গ্রামের লোক তো খুশি। নিউজ 18 বাংলা। রায়